মুভির নাম মাচারলা নিয়োজাকাভার্গম। এটা 2022-এর একটি অ্যাকশন ড্রামা তেলেগু মুভি। মুভির কাহিনী ভেরি প্রেডিক্টেবল, খুব একটা এক্সপেকটেশন নিয়ে কেউ দেখেন না মুভিটা। আমার কাছে মুভিটা জাস্ট ওয়ান টাইম ওয়াচেবল মনে হয়েছে। বাকি নতুন মুভি সেই হিসেবে তো দেখাই যায়। আর অবশ্যই আপনারা সবাই নিতিন স্যারকে অনেক পছন্দ করেন, অনেকেই রিকোয়েস্ট করছিলেন মুভিটার জন্য, এই জন্যই এক্সপ্লেন করছি। মুভিতে কোনো ধরনের নিউডিটি, ভালগার, কিসিং সিনস একদমই নেই, তাই সবাই মিলেই দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি মুভির কাহিনী আগে শুরু করি, তার আগে একটু দোকান চালিয়ে নিই। আবারও বলছি, এসব আপনার ভালো না লাগলে স্কিপ করে যাবেন, মাথায় চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো কথা বলছিলাম 100% রিয়েল সাইট বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট টিকটেক্স অ্যাপের ব্যাপারে, যেখানে একটি অ্যাকাউন্ট করলে পেয়ে যাবেন 100 টাকা বোনাস, প্রতি রেফারে পাবেন 1200 টাকা বোনাস আনলিমিটেড। স্ক্রিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে পেয়ে যাবেন আরো 100 টাকা একদম ফ্রি। মাত্র 1500 টাকা ডিপোজিট করে এই আইপিএল এ পেতে পারেন একটি BMW X5 এবং প্রিডিক্ট করে জিতে নিতে পারেন 10 কোটি টাকা পর্যন্ত বোনাস। এছাড়া প্রতি সপ্তাহে পেতে পারেন একটি iPhone 15 Pro জেতার সুযোগ। ক্রিকেক্স এখন অ্যাভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 50,000 টাকা পর্যন্ত বোনাস। আরো রয়েছে 30% ডেইলি স্লট রিলোড বোনাস এবং আপনার জন্মদিনে বার্থডে বোনাস পাবেন 1000 টাকা। কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্টার করুন আর অসংখ্য বোনাস লোক ফেলে। আর হ্যাঁ, এত বোনাসের কথা শুনে মাথায় চাপ নেওয়ার কিছু দরকার নেই, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? আচ্ছা, সিন শুরু হয় 90 দশকে গুন্টুর জেলার মাচারলা গ্রামে। মাচারলার বর্তমান বিধায়ক নাগাপ্পা মারা গেছে, তাই লোকজন সব আসছে। নাগাপ্পা রুলিং পার্টির একজন পাওয়ারফুল MLA ছিল। এটা নাগাপ্পার ছেলে রাজাপ্পা। বাবার এখান থেকে বিড়ি ধরাচ্ছে, তাহলে তো বুঝতেই পারছেন ছেলে কেমন ভালো মানুষ। তার লোকজন বলছে বড় ভাই মরেছে, সিএম না এসে হোম মিনিস্টারকে পাঠিয়েছে, তো ইনি হলেন হোম মিনিস্টার, সিএম কাজের জন্য আসতে পারেনি, এসবই বলছে রাজাপ্পাকে। রাজাপ্পা দু চারটা কথা বলে জিজ্ঞেস করে বা ইলেকশন কবে, মানে তার বাবা যে মারা গেল তার জায়গায় অন্য কাউকে তো আসতে হবে, সেটা কবে ইলেকশন হবে। সিন পার্টি অফিসে চলে আসে। হোম মিনিস্টার সবার মতামত জানতে চায় টিকিট কাকে দেওয়া হবে। সবাই রাজাপ্পার বিরুদ্ধে কথা বলে, আর সেই গ্রামেরই একটা সৎ মানুষ ছিল রাগা ভাইয়া, তার ব্যাপারে সবাই কথা বলে। গ্রামের লোকজন তাকে ভালোবাসে, তাকে টিকিট দিলে পার্টির ফায়দা হবে, এমনটাই সেখানে ফাইনাল হয়। হোম মিনিস্টার ফোন করে রাজাপ্পাকে বলে পার্টি তোমাকে টিকিট দেয়নি। রাজাপ্পা রেগে যায়, এটা তার বউ, এটা তার ছেলে। রাজাপ্পা বলে মিনিস্টার, যা বলেছি সব শুনেছি, এবার তুই শোন। আমি বেঁচে থাকা অবস্থায় মাচারলাতে কেউ জিততে পারবে না, এটা বলে রাখলাম। ইনি হলেন এই গ্রামের সব থেকে ভালো মানুষ রাগা ভাইয়া। তিনি বলেন রাজনীতির জন্য আমি যথেষ্ট বিজ্ঞ লোক নই, এখন আপনাদের পাশে একটা সৎ সাহসী মানুষ দরকার, ইয়াং। তাই আমার পক্ষ থেকে আমার ছোট ছেলে সুরিয়ামকে দাঁড় করাচ্ছি, আপনারা সবাই একে সাপোর্ট করুন, ঠিক আছে? ব্যাস, ভোটের কার্যক্রম শুরু হয়। রাজাপ্পা নির্দলীয় দাঁড়ায়, জোর সরে প্রচার চালু হয়। সব লোকজন সুরিয়ামকে সাপোর্ট করছে। রাজাপ্পা চুপচাপ আছে, এখনো কিছু করছে না। রাজাপ্পা তার ছেলেকে বেশি ভালোবাসে। যাক, এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভোটের দিন চলে আসে। লোকজন ভোট দিতে গেছে, বাট রাজাপ্পা তো আছে শান্তি নষ্ট করতে। সে তার কর্মকলাপ শুরু করে, লোকজনকে ভাগিয়ে দেয়। তার লোকেরা সবাইকে মারা শুরু করে, মানে সবকিছু তাদের দখলে নিয়ে নেয়, আর সব শেষে সুরিয়ামকেও মেরে দেয়। তারপর সবাইকে বলে যদি বাঁচতে চাও যে যার মতো করে থাকো, এখানে আমি সব, তোমাদের রাজা আমি, রাজাপ্পা রাজাপ্পা রাজাপ্পা। এখান থেকে সিন চলে আসে 2022 সালে ভোটের 1 মাস আগে বিশাখাপট্টনামে। শুরুতেই আমাদের সামনে একটা দিদিমণি আসে, যাকে তার বান্ধবীরা রং দিতে ধাওয়া করেছে। একটু পর সে থেমে গিয়ে বলে শোন শোন শোন, আগে সিদ্ধুকে দে, তারপর আমায় দে, আমি কিচ্ছু বলবো না। তো তারা কথা বলছিল, তখন এদের দেখে এদের আবার চুলকানি ওঠে। আলম চাচার ভাতিজা এসে মজা নিতে থাকে দিদিকে নিয়ে, সঙ্গে পুরো ছাগলের দলেরা ঘিরে নেয়। এ হাত ধরে টেনে আনে, এ নিধি এদিকে আয়। তো দিদির নাম নিধি। যাক, তারা বাজে কথা বলাতে নিধি বলে ভালো ভালো চলে যা, নয়তো খবর খারাপ আছে। সিদ্ধু ভাই সাহেব বলে আরে বেবি এভাবে ডাকলে হবে, আমি ডাকছি দেখো। সিদ্ধু বেটা সিদ্ধু, এদিকে একটু শুনতো। ব্যাস, এন্ট্রি হয় মুভির হিরো সিদ্ধার্থ রেড্ডির। এন্ট্রি সিন একটু তো স্লো হবেই। যাক, সবকিছু সেভাবেই হয় যেভাবে আমরা আগে দেখেছি। হিরো সবাইকে মারে ধুমছে, এরা মারটার খেয়ে চলে যায়। নিধি বলে তুমি আমার জন্য মারামারি করলে তাই না, আমি জানি। সিদ্ধু বলে আবার শুরু করলি তুই এসব, চল পার্টি শুরু হয়ে গেছে, চল চল। গান শুরু হয়, নাচানাচি হচ্ছে। এরপর ক্যামেরা আমাদের একটা ভাই সাহেবকে দেখায়, যাকে কেউ রং দিতে পারছে না, সে বারবার বেঁচে যাচ্ছে। এনাকে তো চেনেনি। তো ইনি হলেন গুরু, খুব ইগোইস্টিক মানুষ। ইনার এত ইগো যে ইনার ইগোর কারণে বাড়ির সবাই পেরেশান। ইগোর কারণে এনাকে সবাই ইগোর বাপ বলে ডাকে। তো কেউ রং দিতে পারেনি, তাই গুরু খুব খুশি। বাসায় এলে তার বউ দরজা খুলে দিয়ে চলে যায়, তার ইগোতে লাগে। বউ বলে কি হলো, ভিতরে আসছো না কেন, এটা তো তোমারই বাড়ি। গুরু এমন এমন করে, মানে যখন তার ইগো বেশি হার্ট হয় তখন সে এমন করে। যাক, তার বউ বুঝতে পারে কি করতে হবে, সে তার তারিফ করা শুরু করে। আরে আপনি তো সুপার, এত রঙের ছড়াছড়ি, অথচ আপনার গায়ে এক বিন্দু রঙও নেই, আপনি তো জিনিয়াস। গুরু খুব খুশি হয়ে যায়। তো সে তার ব্যাপারে বলছিল যে কেউ তাকে ধরতে পারে না, এটা সেটা হ্যান ত্যান। তখন একটা পিচ্চি এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়, আর গুরু তার বইয়ের উপরে পড়ে যায়, যার কারণে তার বইয়ের হাতে থাকা বাটির রঙগুলো লেগে যায় তার জামায়। গুরু পিচ্চিকে ধরে মারা শুরু করে, বল শয়তানের বাচ্চা তুই কার ছেলে, বল বল। গুরুর বউ বলে ওগো এটা আমাদেরই ছেলে, এই দেখো ট্যাটু, লেখা বাবা আমার সবকিছু। গুরুর ভালো লাগে ব্যাপারটা, সে বলে তোমার ট্যাটু কোথায়, তার বউ বের করে আমার জামাই আমার সবকিছু, মানে এইসব দেখে তার ইগো স্যাটিসফাই করে। যাক, গুরু লক্ষ্য করে তার ছেলের প্যান্ট থেকে ডিমের গন্ধ আসছে। পিচ্চি বলে সিদ্ধ আঙ্কেল এটা করেছে। গুরু বলে আমার ছেলে হয়ে তোকে ডিম ভেঙে দিল আর তুই কিছু না বলে চলে এলি, চল এখনই শিক্ষা দিব, চল চল চল। চলে আসে সিদ্ধুর বাড়ি। এটা সিদ্ধুর বাবা,
এটা তার মা। গুরু রেগে যায়, হ্যাঁ আপনার ছেলে কি করেছে এসব, ওর কি বোঝা উচিত না, এসব শিক্ষা দিয়েছেন বাচ্চাদের সঙ্গে এভাবে ব্যবহার করে। এটা ছেড়ে বলছিল, তখনই নিধি বের হয়ে আসে। নিধিকে দেখে গুরু বলে, বাবা বাবা বাবা, বাড়িতে এইসব চলছে তাই না? নিধি বলে, আরে গুরু চুপ থাক। তখনই সিদ্ধু বের হয়ে আসে, আরে গুরু কি খবর রে? গুরু তো ইগোতে লাগে, বাট নিধি চলে যায়। গুরু বলে, আরে সরকার সাইট বন্ধ করে দিয়েছে বলে কি তোমাদের ছেলে বাড়িতে এইসব শুরু করে দিয়েছে? গুরু সিদ্ধুর বাবাকেও 2-4টা কথা শোনায়, তারপর পিচ্চিকে ডাকে, বেটা চল এখান থেকে, নয়তো সাপ খেলা শিখে যাবি, চল চল চল। সিদ্ধুর বাবা রেগে যায়, আর একবার যদি ওকে বাড়িতে দেখেছি না তোর খবর আছে, ওর মধ্যে একটা লোক আমাকে জ্ঞান দিয়ে চলে গেল, তোর সমস্যা কি বলতো? নিধি এমএলএ এর মেয়ে, তোকে ভালোবাসে, ছোট থেকে তোকে চেনে, বিয়ে করতে চায়, তাহলে তোর সমস্যা কোথায়? সিদ্ধু বলে, বাবা ও আমার জাস্ট ভালো ফ্রেন্ড, ওকে নিয়ে আমি কখনো তেমন কিছু ভাবিনি। আচ্ছা যেদিন আমার মতো কাউকে পাবো আমি অবশ্যই মাকে জানাবো, ঠিক আছে? সিন চলে আসে পরের দিন সকালে। সিদ্ধু হাঁটতে বেরিয়েছে, এই সময় লক্ষ্য করে তার জুতার লেস খুলে গেছে, তাই এইভাবে বাঁধছিল। অপর সাইডে ক্যামেরা আমাদের এক টুকরো চাঁদের ঝলক দেখাচ্ছিল। ব্যাপারটা সিদ্ধুও লক্ষ্য করে। ব্যাস এন্ট্রি হয় মুভির কিউট হিরোইন সোয়াতির, যে কিছু একটা আঁকাআঁকি করছিল। অবভিয়াসলি হিরো এখন তার পিছু নেবে। যাক, একটা বাচ্চার বেলুন উড়ে যাচ্ছিল, সেটা ধরে আবার সেখানে লক্ষ্য করে দেখে মেয়েটা সেখানে নেই। আশেপাশে দেখে বাট দেখতে পায় না, বাট তার হাতের জিনিসগুলো সেখানে রেখে গেছিল। সিদ্ধু দেখে খাতা আর রুল। খাতার পেজটা ওপেন করতে একটা ড্রয়িং দেখতে পায়, তারপর পরের পেজটা ওপেন করতেই দেখে তার ড্রয়িং। বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? ব্যাস সিদ্ধু বাহানা পেয়ে গেল তার সঙ্গে কথা বলা, তাকে খোঁজা শুরু করে। একটু সাইডে এসে দেখে ফোনে কথা বলছে। সিদ্ধু কাছে গিয়ে বলে, এই যে দিদি আপনার বই। সোয়াতি ধন্যবাদ জানায়। সিদ্ধু বলে, আমাকে এত ভালো লেগেছে আপনার? সোয়াতি বলে, এক্সকিউজ মি, কি বলছেন এসব? সিদ্ধু বলে, এই জন্যই তো ড্রয়িং বানিয়েছেন তাই না? সোয়াতি বলে, ও এটা আসলে কোনো কিছু ভালো লাগলে আমি সেটা ড্রয়িং করি, এটা আমার হবি। সিদ্ধু এখন ব্যাপারটা নিয়ে পেঁচাতে থাকে। সোয়াতি খাতাটা এভাবে ধরে আছে। সিদ্ধু বলে, যদি আমাকে পছন্দ নাই করতে তাহলে আমায় হাগ করলে কেন? সোয়াতি বলে, হাগ করলাম কখন? সিদ্ধু ইশারা করে যে খাতায় তো তাকেই আঁকানো আছে তাই না? যাক, সোয়াতি একটু ইরিটেট হয়ে চলে যায়। পিছন থেকে সিদ্ধু চিল্লাই চিল্লাই বলে, এ তুমি ভাইজাকের যেখানে থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবো, আর মনটা সাবধানে রেখো, আমি আসছি তোমার লাইফে। রাতে সিদ্ধু বান্টি মানে গুরুর ছেলেকে নিয়ে সকালে সে যে মেয়েকে দেখলো তার ব্যাপারে কথা বলছে। বান্টি বলছে, চিন্তা করেন না আঙ্কেল, আপনার সব কাজ হয়ে যাবে। উপরওয়ালা যখন তার জন্য আপনার মনে ফিল দিয়েছে তাকে অবশ্যই আপনার সামনে আনবে। সিন চলে আসে পরের দিন বিকালে। সোয়াতি রুমে বসেছিল, এই সময় তার দরজার শব্দ হয় জোরে জোরে। সোয়াতি মনে করে সেই ছেলেটা হয়তো তার পিছু নিয়েছে। ভয়ে ভয়ে দরজা খোলে, দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। ট্যাটু দেখে চিনে ফেলে সোয়াতি। আরে জিজু আপনি তো? গুরু হলো সোয়াতির চাচাতো বোনের জামাই। গুরু বলে, আমার এলাকায় এসে তুমি ম্যাচে থাকবে আর আমার এগোতে লাগবে না, এটা কি করে হয়? চলো বাসায় চলো। সোয়াতি বলে, জিজু আমি তো এখানে ভালোই আছি, আবার দিদিকে বিরক্ত করব? গুরু কোনো কথা শোনে না, তাকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে সিদ্ধু ও সোয়াতির খোঁজে বাড়ি থেকে বের হচ্ছিল। গুরুকে রাস্তার মাঝখানে দেখে তার মুড পাল্টে যায় যে এই লোককে দেখে কোনো ভালো কাজে যাচ্ছি, কখনো শুভ কাজ হবে না। সিদ্ধু ফিরে যায়, আর এদিকে সোয়াতি গাড়ি থেকে নামে। বাইক রেখে সিদ্ধু ভিতরের দিকে যাবে, নজর পড়ে এদিকে, দেখে গুরুর বাড়িতে একটা মেয়ে এলো। সোয়াতি ভিতরে এসে তার দিদির সঙ্গে কথা বলে, দিদি উপরে যেতে বলে। তখন সিদ্ধু স্পষ্ট বুঝতে পারে, আর এটা তো সেই মেয়ে যাকে সে খুঁজতেছিল। সোয়াতি রুমে গিয়ে বারান্দার পর্দাটা সরাতেই সিদ্ধুকে দেখে। তুমি এখানে? সিদ্ধু বলে, এটা তো আমি তোমাকে বলবো, তুমি এখানে আমায় খুঁজতে খুঁজতে চলে এসেছো তাই না? একটু দেরি সহ্য করতে পারছিলে না? সোয়াতি বলে, এটা আমার জিজুর বাড়ি, আজে বাজে বকো না, যাও এখান থেকে। যাক, সিদ্ধু লাইন টাইন মারার চেষ্টা করে। তারপর বেরিয়ে গেলে গুরুর সঙ্গে দেখা হয়। এখানে হালকা কমেডি হয়, কিভাবে সে উপর থেকে নামছে, কেন এসেছে, এসব আর কি। তো সিদ্ধু উল্টাপাল্টা বুঝিয়ে বাইরে চলে আসে। তখন পেছন থেকে একটা গাড়ি এসে লেগে দেয় সিদ্ধুকে। সিদ্ধু দেখে নিধি। নিধি বলে, এতগুলো কল করছি, ধরছিস না কেন? চল গাড়িতে ওঠ। নিধি সিদ্ধুকে পছন্দ করে, তাই সে চান্স পেলে লাইন মারার চেষ্টা করে। সিদ্ধু বলে, কোথায় যাচ্ছি আমরা? নিধি বলে, আজ বাবা বাড়িতে আছে, তোকে নাকি দেখবে, চল। সিদ্ধু বলে, আবার বিয়ে শাদী ব্যাপার না তো? নিধি বলে, আমার তো বয়ে গেছে, তুই না চাইলে আমি কখনোই তোকে জোর করবো না, বুঝতে পেরেছিস? যাক, চলে আসে বাসায়। এটা নিধির বাবা। সিদ্ধু কথা বলে, নিধি ভিতরে নিয়ে যায়। এটা নিধির মা, যে তার বান্ধবীকে বলছে মেয়েকে তো বিয়ে দিব, বাট সে সিদ্ধুর পিছে পড়ে আছে। সিদ্ধু খুব ভালো একটা ছেলে, IAS হতে চলেছে, পোস্টিং এর জন্য অপেক্ষা করছে, পড়াশোনায় টপার ছিল, আর আমার মেয়ে ওকে দেখার চক্করে পড়ে ফেল হয়ে বসে আছে। নিধি এসে বলে, মা কি আমার নামে বদনাম করছো? তার মা বলে, কি বলবো বল, বিয়ে তো করছিস না। নিধি বলে, মা তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি, ও কারো কথা শোনে না, ওর মন যেটা বলে সেটাই করবে, যদি ওর আমাকে ভালো না লাগে তাহলে আমি কেন জোর করবো? ওকে আমি পছন্দ করি, সঙ্গে ও আমার খুব ভালো বন্ধুও হয়। সিন চলে আসে রাতে। সোয়াতি বারান্দায় পড়ছে, আর সিদ্ধু এসে তার সঙ্গে লাইন মারার চেষ্টা করছে। যাক, সে লাইন মারুক, সে অধিকার তার আছে, আমরা তো আর মারতে পারছি না, চলুন সামনে যায়। সকালে বান্টির মা কফি বানিয়ে সোয়াতিকে দেয়, যা তোর জিজুকে দিয়ে আয়। সোয়াতি কফি নিয়ে গেলে গুরু বলে, তোমার হাতে কেন পাঠালো? ও কি হয়েছে? আমি তো ওকে আনতে বলেছি, ওর খুব চর্বি জমেছে না, এখনই দেখছি। গুরু কফি নিয়ে কিচেনে গিয়ে তার বউয়ের তবলা একটা বাড়ি দেয়। তার বউ চমকে উঠে বলে, হ্যাঁ কিচেনেই বাজাও, রুমে তো তোমার তাল ওঠে না। গুরু বলে, সময় মতো উঠবে, চলো কফি নিয়ে এসো। মানে তার বউকে দিয়েই সে কফি আনাবে, এটাই তার ইগো। যাক, এখানে শালি দুলা ভাইয়ের মাঝে কিছু কথাবার্তা হয়। এরপর সিন এখানে কাট হয়ে চলে আসে মাচারালায়। মনে আছে রাজাপ্পার কথা? 30 বছর আগে যাকে দেখেছিলেন, সেই থেকে রাজাপ্পা এখনো এখানে রাজ করে যাচ্ছে এই এলাকায়। কিছু সাংবাদিক তার নামে রিপোর্ট করেছিল, তাই তাদের ধরে এনেছে। রাজাপ্পা পরে দেখে তারা লিখেছে যে মাচারালাতে আসা নতুন কালেক্টরকে রাজাপ্পা মেরে ফেলেছে। রাজাপ্পা বলে, তুই দেখেছিস মারতে কিভাবে আমি মেরেছি? চল তোকে ফ্ল্যাশব্যাক দেখায়। নতুন কালেক্টর এসে ভোট করতে চাওয়াতে রাজাপ্পার লোকজন কালেক্টর এবং তার সঙ্গে থাকা অফিসারকে ধাওয়া করে। শেষে রাজাপ্পা এসে
এসে ধরে ফেলে এদের। কালেক্টর চটকে এসে একজনের সঙ্গে থেমে যায়, তারপর অবাক হয়ে একবার সামনে দেখে একবার পেছনে দেখে। একটু পর আমরা দেখি আরে রাজাপ্পা সেই ছেলে বড় হয়ে গেছে আর একদম বাবার মতোই কামিনা হয়েছে। সেই মেরে দেয় কালেক্টরকে। রাজাপ্পা বলে কিরে দেখেছিস বেটা ভীরা, তো রাজাপ্পার ছেলের নাম হলো ভীরাপ্পা। যাক শেষে সে এদেরকেও মেরে দেয়। সিন সোয়াতির কাছে আসে, যে দিদিকে বলছে দিদি জিজু কি এখানকার কোন একটা লয়ার সত্যমূর্তিকে চেনে, আমার জরুরি দরকার। দিদি বলে আরে সে কাউকে চেনে না, কি হয়েছে? সোয়াতি বলে আমার একটু কাজ আছে তার কাছে। দিদি বলে পাশের বাড়ির আঙ্কেল খুব ভালো একটা মানুষ, উনি আগে কালেক্টর ছিল, তো উনি অবশ্যই চিনতে পারবে, চল দেখি। চলে আসে সিদ্ধুর বাড়ি। সিদ্ধু বাড়িতেই ছিল। বান্টির মা পরিচয় করে দেয় যে এটা আমার চাচার মেয়ে। সিদ্ধুর মার সোয়াতিকে বেশ ভালো লাগে। সিদ্ধু বলে বাহ মারও পছন্দ, একে তো আর ছাড়ছি না আমি। তো তারা কথা বলছিল, সিদ্ধু জাস্ট হা করে চেয়েছে দেখছে সোয়াতিকে। বান্টির মা বলে আন্টি যে জন্য এলাম, আঙ্কেল কি সত্যমূর্তি নামে কোনো লয়ারকে চেনে নাকি? ওর একটু কাজ ছিল। শোনার সঙ্গে সঙ্গে সিদ্ধু নিধিকে কল করে বলে তোর বা তোর বাবার কি সত্যমূর্তি নামে কোনো লয়ার সঙ্গে পরিচয় আছে? নিধি একটু ভেবে বলে হ্যাঁ, মূর্তি আঙ্কেল তো আমাদের ফ্যামিলি লয়ার। সিদ্ধু বলে ওনাকে বল আমি আসছি, মিটিং ফিক্স কর। ভাই কোনো কথাই শোনে না। সিদ্ধু নিচে এসে পাট নিতে থাকে। কি হয়েছে দিদি? বান্টির মা বলে মূর্তি নামে একটা লয়ারের দরকার গো। সিদ্ধু একটু ভাবার অ্যাক্টিং করে বলে মূর্তি, আরে আমি তো চিনি ওনাকে, চলুন আমি নিয়ে যাচ্ছি। দিদি বলে আরে আমি না তো, ওকে নিয়ে যাও। সিদ্ধু একটু পাট নেই ওনাকে। সিদ্ধুর মা বলে আরে বেটা যা না একটু, মানে ভাবটা এমন নিচ্ছিল যেন ওরা আগ্রহই নেই। যাক সিদ্ধু সোয়াতিকে নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে সিগন্যালে থেমে যায় তারা। তখন একটা গাড়ি সিদ্ধুর বাইকে লেগে দেয়। হুট করে লেগেছে তাই সরি বলে, বাট যখন এরা সোয়াতিকে দেখে তখন মনে হয় এদের শয়তানের লারে চড়ে, আবার লেগে দেয়। সিদ্ধু কিছু বলতেই আবার সরি বলে, একটু পর এরা আবার লেগে দেয়। এবার সিদ্ধু রেখে যায়, বাট ততক্ষণে সিগন্যাল ছেড়ে দেয়। ট্রাফিক দেখে বুঝতে পারছে এখানে ঝামেলা হতে চলেছে, তাই সিদ্ধুকে সেখান থেকে রিকোয়েস্ট করে পাঠিয়ে দেয়। সিদ্ধু চলে আসে, সোয়াতিকে বলে তুমি যাও, আমি কথা বলেছি, আমি এখানে অপেক্ষা করছি। তো সিদ্ধু বাইরে দাঁড়িয়েছিল, তখন তার মা কল করে, মার সঙ্গে কথা বলছিল। সেই সময়ই ওই ছেলেগুলো পাগলের মতো গাড়ি চালিয়ে একটা মুরব্বির ঠেলা গাড়িতে লাগিয়ে দেয়, যাতে তার সব সামান পড়ে যায়। আবার উপর থেকে দাঁত কেলাতে থাকে। সিদ্ধু তার মাকে ফোনটা রাখতে বলে যে সে শিকার পেয়েছে, আর কি মারামারি শুরু হয়। সিদ্ধু একে মেরে সিদ্ধ করে দেয়। ওদিকে সোয়াতি লয়ারের সঙ্গে কি যেন একটা ব্যাপার নিয়ে কথা বলছে, যেখানে লয়ার বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করে দেখছি। সোয়াতি বাহিরে এসে দেখে ওই ছেলেগুলোর এই অবস্থা। যাক এবার সোয়াতির ভরসা হয় সিদ্ধুর উপর। ঘাড়ে হাত দেওয়া দেখে সিদ্ধু চেয়ে থাকে, আর পিছন থেকে সোয়াতি মুচকে হাসি দেয়। আর কি একটু গানা বাজানা না হলে চলে। যাক গান শেষে সিন চলে আসে পরের দিন গুরুর কাছে। আজ তার মৃত্যুবার্ষিকী, মানে বিবাহ বার্ষিকী আর কি। কেউ তাকে উইশ করছে না, তাই ইগোতে লাগছে। একটু পর তার ভাইয়ের কল আসা দেখে একটু খুশি হয়। ওদিকে সিদ্ধু অনেকটা এগিয়েছে, তাই সেও খুব খুশি। এই জন্য নাচতে নাচতে গুরুর এখানে আসছে সোয়াতিকে দেখতে, বাট গুরু তাকে ধরে ফেলে। এখানে এ কথা সে কথা বলতে বলতে গুরু ইশারা ইঙ্গিতে বুঝায় যে আজ তার বিশেষ একটা দিন। সিদ্ধু বলে আরে গুরুজি আগে বলবেন না, আমি এখনই সব অ্যারেঞ্জ করছি, পার্টি তো বানতা হে, এখনই যাচ্ছি। বিকালে অনুষ্ঠানের ব্যবস্থা করে সিদ্ধু। আশেপাশের সবাই আসে, সিদ্ধু তার কাজে লেগে আসে। সোয়াতির ভাব দেখে তো মনে হচ্ছে লাড্ডু তার মনে ফুটতেছে। গুরুও খুব খুশি এমন অনুষ্ঠানে। যাক এদের একটু ফাঁকা দিয়ে সিদ্ধু বান্টি আর সোয়াতিকে নিয়ে একটু বাইরে আসে, যেখানে সিদ্ধু বলে দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না, আমাকে না জেনে তুমি হয়তো সামনে এগোতে চাও না, বাট এখন আর না এত সময় লাগে না কাউকে চিনতে। কেউ কেমন গান পছন্দ করে এটা দেখেও তার পছন্দ বোঝা যায়, তাকে বোঝা যায়। তো সিদ্ধু কি করে ফোনে গান লাগিয়ে সোয়াতিকে শুনতে বলে। একের পর এক 3টা গান শুনতে বলে, মানে গানের মাধ্যমে সে তার পছন্দের কথাটা তাকে বোঝাতে চায়। বাট সোয়াতি দেখে আরে বাপরে এগুলো তো সব সাধারণ কোনো গান নয়, সব হিরো আলমের গান। সোয়াতি বলে তুমি এসব গান শোনো? সিদ্ধু বুঝতে পারে আরে এটা তো আমার ফোন না, এটা গুরুর ফোন, তার কাছে এসেছে। সিদ্ধু বলে প্লিজ আমার ফোনটা নাও, এখানে আমি গান সাজিয়ে রেখেছি। সোয়াতি বলে থাক আর শুনতে হবে না। এ বলে সে যেই যেতে ধরে সিদ্ধু তাকে থামিয়ে বলে আমি কি বলতে চাই আমার চোখের দিকে তাকাও, হয়তো বুঝতে পারবে। সোয়াতি চেয়ে থাকে বাট কিছু বলে না। পরদিন সোয়াতি আবার তার কাছে সিদ্ধুর সঙ্গে বের হয়। ডিজিপির কাছে এসে ফাইল দেখায়। সোয়াতি কি যেন একটা ব্যাপার নিয়ে তার সঙ্গে কথা বলছে। ডিজিপি বলে ঠিক আছে যতদূর পারি আমি তোমার হেল্প করার চেষ্টা করব। সিন চলে আসে সেই বিচে। সোয়াতি বলে এই সেই জায়গা যেখানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। সিদ্ধু বলে হ্যাঁ এটা আমি আর কি করে ভুলবো। সোয়াতি বলে আমি ভেবেছিলাম তুমি আমায় বিরক্ত করবে, বাট তুমি আমার অনেক হেল্প করেছো, ধন্যবাদ তার জন্য। হ্যান্ডশেক করে আর বলে আমি তোমায় কখনো ভুলবো না। এখানে আর কোনো কথা হয় না, সিন কাট হয়। পরের দিন গুরু বসে বসে পেপার পড়ছিল, একজন এসে পেপার সরিয়ে দেয়। গুরু বলে এই পুষ্পা আবার কে রে? সিদ্ধু বলে গুরুজি আমি এসে গেছি। গুরু বলে ফুল কেন রে? সিদ্ধু বলে নটি ভয়, মনে হয় জানো না তোমার শালিকার জন্য। গুরু হেসে হেসে বলে তোর কপাল খারাপ রে, সোয়াতি চলে গেছে। সিদ্ধু বলে কোথায় চলে গেছে? গুরু বলে ও একটা কাজে এখানে এসেছিল, কাজ শেষ হয়ে গেছে তাই চলে গেছে গ্রামে। এ বলে গুরু সিদ্ধুর সামনে এভাবে নেচে নেচে মজা নিতে থাকে। সিদ্ধু রেগে যায়, এ গুরু তুই আগে থেকে জানতিস সব? গুরু বলে হ্যাঁ আমি জানতাম বাট তোকে বলিনি। সিদ্ধু রাগে ফেটে যাচ্ছে। তার বইয়ের দিকে তাকালে সেও ইশারা করে, আবার বান্টিও ইশারা করে। কি ইশারা করে? ক্যামেরা টিভির কিছু সিন দেখায়, আর একটু পর আমরা দেখি সিদ্ধু গুরুর বাছুর বের করে দিয়েছে। সিদ্ধু বলে এবার বল সোয়াতি কোথায়? গুরু বলে মাচারলা। সিদ্ধু বাসায় চলে আসে। তার মা বলে এ কি হলো রে, তুই না প্রপোজ করতে গেলি? সিদ্ধু বলে মা ও চলে গেছে গ্রামে, আমাকে কিছু বলেও গেল না। তার মা বলে আরে কোনো কারণ তো আছে, তুই গ্রামে যা, ওর গ্রামে গিয়ে শোন কোথায় বাড়ি ওর। সিদ্ধু বলে মাচারলা। সিদ্ধুর মা এটা শুনে একটু খুশি হয়ে বলে মাচারলা, তাহলে মেয়ে আমাদের হাতে, এটা কনফার্ম, তুই কোনো টেনশন করিস না। সিদ্ধু বলে কেন মা কি হয়েছে? তার মা বলে আরে বেটা তোর বাবাকে ওই গ্রামের সবাই খুব সম্মান করে, তোর বাবার খুব নাম ডাক ওই গ্রামে, পুরো গ্রাম কেঁপে তুলেছিল তোর বাবা। সিদ্ধু বলে বাট বাবাকে দেখে তো, আচ্ছা এসব ছাড়, তুই এখনই যা, ওকে নিয়ে আয়, ওকে আমি আমার বউ করে চাই। বাস বেরিয়ে পড়ে
সিদ্ধু মাচালার উদ্দেশ্যে। একটু পর সিদ্ধুর বাবা এসে বলে, কোথায় ও? সারাক্ষণ মেয়েটার পেছে ঘরে, নিধি দেখতে পেলে কি ভাববে? ওর বাবা আমাদের সবাইকে মেরে দেবে। সিদ্ধুর মা বলে, ও তো নেই, বউ নিতে গেছে। বউ নিতে গেছে মানে? সিদ্ধুর মা বলে, আরে সোয়াতিকে নিতে গেছে, ও সোয়াতিকে ভালোবাসে। সিদ্ধুর বাবা বলে, তাহলে নিধি? ওকে কি জবাব দেবো আমি? আচ্ছা কোথায় গেছে সিদ্ধু? আন্টি বলে, মাচালা। বাস নাম শুনে গলা শুকে যায় সিদ্ধুর বাবার। সিদ্ধুর মা বলে, কি হলো তোমার? তুমি তো ওই গ্রামের রাজা ছিলে, বাট নাম শুনতে তোমার গলা শুকে গেল কেন? তোমার ছেলে ওখানে গেছে, সে তো খুব আদর পাবে। সিদ্ধুর বাবা সিদ্ধুর মাকে একটা ঝটকা দেয়। তো সিদ্ধুর বাবা যখন অফিসার হয়ে গেছিল ওই গ্রামে, তখন রাজাপ্পা তাকে ভয় দেখিয়েছিল, বাট সে ভয় না পেয়ে রাজাপ্পার উপর খুব পাট নিয়েছিল। এই পর্যন্ত সিদ্ধুর মাকে বলে বিয়ে করেছে। বাট তারপর যে রাজাপ্পার লোকেরা তাকে এভাবে ঘিরে নিয়েছিল, তার সব সাহস বের করে দিয়েছিল, এগুলো বলেনি, আজ বলল। সিদ্ধুর মা বলে, বিয়ের আগে বলনি কেন? সিদ্ধুর বাবা মানে নরেন্দ্র বলে, তাহলে তোমায় পটাতাম কি করে? তো তারা কথা বলছিল, তখনই নিধি কল করে, আঙ্কেল সিদ্ধু ফোন রিসিভ করছে না কেন? কোথায় ও? নরেন্দ্র বলতে চায় না, বাট সিদ্ধুর মা বলে, সত্যিটা বলে দাও। সিদ্ধুর বাবা বলে দেয় যে সে কোথায় গেছে আর কেন গেছে। সিদ্ধু মাচালাতে পৌঁছে গেছে, আর ওদিকে রাজাপ্পার লোকেরা সোয়াতিকে মারতে তার পিছু নিয়েছে। কেন? পরে জানা যাবে। শেষে তাকে ধরে মেরে মুরে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আর তখনই সিদ্ধু গ্রামের ভিতরে ঢোকে। একটা দোকানে দুইটা লোক বসেছিল, তাদের সোয়াতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এর বাড়িটা কোন দিকে। তারা ছবি দেখে হা করে চেয়ে থাকে। সিদ্ধুর অবাক হওয়ার রিয়াকশনে বোঝা যাচ্ছিল তারা সব খুলে বলছে তাকে। ওদিকে সোয়াতিকে ধরে এনে তার গায়ে পেট্রোল ঢালা হচ্ছে তাকে মারতে। বীরা বলে, কিরে বাচ্চা মনে করে তোকে ইগনোর করেছিলাম, আর তুই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলিস? এ বলে আগুন ফেলে দেয়। সোয়াতের গায়ে যাবে তার আগে ধাম করে একটা লোক উড়ে এসে পড়ে এখানে। সবাই চমকে ওঠে, কি হলো, কি হবে? চলে এসেছে হিরো। কিভাবে এলো বুঝতে পারলাম না। যাক, সোয়াতিকে বলে, তুমি চিন্তা করো না। সোয়াতি বলে, তুমি এখানে কেন এসেছো? আমি এই জন্যই তোমায় কিছু বলিনি। একজন মারতে আসে, সিদ্ধু তাকে মেরে দেয়। এরপর হালকা মারামারি শুরু হয়। মাঝে হিরো ডায়লগ মারে, ওর গায়ে তোরা কেন হাত দিয়েছিস? ও আমার জান। কি করেছে ও শুনি? একটা বয়স্ক মুরব্বীকে ধরে আনে বীরার লোকেরা। বীরা বলে, ইনার নাম রাঘাভাইয়া, ওর দাদা। রাজাপ্পার বিরুদ্ধে ভোট করতে শহরে পাঠিয়েছিল ওকে, সাহেবদের সঙ্গে কথা বলতে। ও কি ভেবেছে আমরা জানতে পারবো না? রাজাপ্পা সব খবর রাখে। সিদ্ধু মনে করে দেখে তাই তো, ও তো সব বড় বড় লোকদের কাছে গেছিল। সিদ্ধু বলে, তাহলে তুমি এসবের জন্য আমাকে নিয়ে পুরো ভাইজ্যাক ঘুরেছো? আচ্ছা যাই হোক, ও যা করেছে করেছে, ওর সামনে এখন আমি আছি, চল তোরা ওর থেকে দূরে থাক, ও আমার জান। হিরো বললো, আর হলো তা তো না, ভিলেন কি ছাড়বে? আবার শুরু হয়। সিদ্ধু মারামারি করছে, তখনই ফোন আসে তার বাবার। একে এইভাবে ধরে ফোনে কথা বলে। তার বাবা বলে, তোর পোস্টিং হয়েছে গুন্টুর জেলায়। সিদ্ধু বলে, কোথায় আবার বলুন দেখি। তার বাবা বলে, গুন্টুর জেলা। এবার সিদ্ধুকে আর কে থামায়? এভাবে শাইনিং মারে, আর ঘুরে গিয়ে একটা ধাম করে লাথি মারে। আর এ তো স্লো মোশনে। সিদ্ধু শার্ট ঠিক করে, তারপর রিং মিং করে একেবারে ফুল প্রফেশনাল লুকে এসে বলে, এ সবাই কান খুলে শুনে নে, তোদের জন্য একটা গুড নিউজ এনেছি। আজ থেকে আমি তোদের জেলার নতুন কালেক্টর, সিদ্ধার্থ রেড্ডি IAS। শেষে বীরাপ্পা আসে। প্রথমে সিদ্ধু একটু মার খায়, তারপর ধুমসে একে মারা শুরু করে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন চলে আসে সোয়াতিদের বাড়িতে। সিদ্ধু সব খুলে বলতে বলে যে ব্যাপারটা কি। সোয়াতি বলে, ঘটনাটা আরো 30 বছর আগের। আমার চাচা রাজাপ্পার বিরুদ্ধে ভোটে দাঁড়ায়। রাজাপ্পা তাকে সবার সামনে মেরে ফেলে। একটা যুবক ছেলের লাশ দেখতে হয় আমার দাদাকে। এরপর এখানে পরিবর্তনের ভাবনা নিয়ে আমার বড় ভাই কালেক্টর হয়ে আসে। বাট রাজাপ্পার ছেলে আমার ভাইকে নির্মম ভাবে। ভাই চেয়েছিল যেন গ্রামের লোকজনের জীবন উন্নত হয়, তারা যেন নির্ভয়ে বাঁচতে পারে। আর তার স্বপ্ন পূরণ করতে আমি ধাম করে কেউ একটা থাপ্পড় মারে। পাগল হয়ে গেছিস তুই? একজনকে হারিয়েছিস, এখন তোকেও হারাবো? ইনি হলেন সোয়াতের বাবা সুরেন্দ্র। তিনি সোয়াতিকে এসব থেকে দূরে থাকতে বলে। সিদ্ধু বলে, আঙ্কেল আমরা সবাই যদি এভাবে ভয় পাই, তাহলে তো ওরা আরো ভয় দেখাতে শুরু করবে আমাদের। সুরেন্দ্র বলে, বেটা তুমি এখানে নতুন, আমরা ভয় পেয়ে পেয়ে বেঁচে থাকতে শিখে গেছি, তুমি চলে যাও। যাকে মেরেছো তার বাবা রাজাপ্পা সব তছনছ করে দিবে। ওদিকে রাজাপ্পা বাড়িতে এসে দেখে তার ছেলের এই অবস্থা। সে ছিল না, সে শহরে গেছিল। তার লোককে জিজ্ঞেস করলে তারা বলে একজন নতুন কালেক্টর এসেছে, সে একাই তাকে মেরেছে। রাজাপ্পা রেগে যায়, তার ছেলেকে বলে, ও শুধু তোকে মারেনি, ও আমার 30 বছরের ইগোতে হাত দিয়েছে। ও কোথায়? চল এখনই চল। তো সিদ্ধু কোথা থেকে যেন সোয়াতির বাড়ির দিকে যাচ্ছিল, তার বাবা কল করে। সিদ্ধু তার বাবাকে লাভ ইউ বলে, কারণ সে তাকে এখানে পোস্টিং করিয়ে দিয়েছে। সিদ্ধুর বাবা বলে, তাহলে তুই আমায় নিয়ে এসব ভাবছিস? বেটা এমন কিছু আমি করিনি, শোন আসলে কাহিনী তাহলে কি। তো সিদ্ধু মাচালাতে গেলে নিধি তার বাবাকে ডাকিয়ে একটা খাম হাতে ধরিয়ে দেয়, বলে আপনার জন্য একটা সারপ্রাইজ, খুলে দেখুন। সিদ্ধুর বাবা বলে, তা তো দেখছি, বাট তোমার আমার কথা মনে আছে তো? তুমি তোমার বাবাকে বলে ওকে যে কোনো জায়গায় পাঠাও, জাস্ট গুন্টুর জেলাটা ছাড়া। নিধি বলে, ঠিক আছে আমি মাথায় রাখবো, দেখুন ওইটা। সিদ্ধুর বাবা দেখে, আরে এ তো সেখানেই পোস্টিং করিয়ে দিয়েছে। নিধি বলে, কি ভেবেছেন আমি কিছু জানবো না? আমি সব খবর নিয়েছি, ওকে ওখানেই পোস্টিং করিয়ে দিয়েছি। ও বুঝুক এবার, আমি জানি আপনি কিছু করতে পারবেন না আমার জন্য। সিদ্ধুর বাবা বলে, আমি না, এসব নিধি করিয়েছে। এসব শুনে সিদ্ধু বলে, বাবা ওই আমার সত্যিকারের বন্ধু, ও যা করেছে আমার জন্য খুব ভালো করেছে। ভাই বাবা পরে কথা বলছি। বাস ওদিকে রাজাপ্পা এসে পড়ে। সে মাটিতে পা দিতেই হাওয়া চালু হয়ে যায় তার ভয়ে। বাইরে এলে লোকজন ভয়ে পালাতে থাকে। দোকানপাট সব বন্ধ করে নেয়। ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে দেয়। রাস্তা থেকে সবাই যে যার মতো ভয়ে পালাতে থাকে। সিদ্ধু দেখে সবাই পালাচ্ছে রাজাপ্পাকে দেখে। সিদ্ধু নামে বাইক থেকে। রাজাপ্পা একটু চেয়ে থেকে বলে, মাচারলাতে এসে রাজাপ্পার ছেলেকে মেরেছিস, তোর কলিজা কত বড় রে? সিদ্ধু বলে, আরো লোকে মার খেলে নাক মুখ ফাটে, বাট তুই তো বুড়ো হয়ে গেছিস বে, তাহলে তুই রাজাপ্পা? আচ্ছা একটা কথা বলতো, তোরা বাপ ছেলে এত হুবহু কি করে বে? মানতে হবে তোদের প্রিন্টিং মেশিন খুবই ভালো। রাজাপ্পা তার লোকদের ইশারা করে, আর কি শুরু হয় মারামারি।
পারি। যাক, মারতে মারতে সিদ্ধু একটু মার খায়, রাজাপ্পার লোকেরা তাকে ধরে ফেলে। রাজাপ্পা সিদ্ধুকে মারতে যাবে, তখন অফিসার এসে বাধা দেয়, ভাই পাবলিক প্লেস, এ নতুন কালেক্টর, সামনে ভোট আসছে, আপনার এসব থেকে দূরে থাকা উচিত, প্লিজ এবারের মতো ওকে ছেড়ে দিন, আমরা দেখছি। রাজাপ্পা টস করে, টসে সিদ্ধু জিতে যায়, তাই রাজাপ্পা বলে তোকে ছেড়ে দিলাম, এলাকা ছেড়ে চলে যা, এ বলে চলে যায়। সিদ্ধু কিছু বলে না, একটু মোশন নিয়ে চেয়ে থাকে। আর সিন কাট হয়ে পরের সিনে আমরা দেখি সোয়াতির বাবা সিদ্ধুকে বোঝাচ্ছে, তোমার ভাগ্য ভালো যে তুমি জিতেছ, ওর হাত থেকে আজ অব্দি কেউ বাঁচতে পারেনি, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। তো তারা কথা বলছিল, এই সময় দরজায় কেউ নক করে, এরা তো ভয় পেয়ে যায় যে হয়তো রাজাপ্পার লোকেরা। তো সোয়াতি গিয়ে দরজা খুলতে দেখে সিদ্ধুর বাবা মা আর সঙ্গে একটা মেয়ে, মানে নিধি। সোয়াতি তাদের ভিতরে নিয়ে আসে, সিদ্ধুর মা দেখে সে আঘাত পেয়েছে। সিদ্ধু বলে, এই কিছু না, তোমরা ঠিকঠাক এসেছো, এতেই আমি খুশি। দেখে নিধিও এসেছে। সিদ্ধু বলে, ও এখানে কি করছে মা? সিদ্ধুর মা বলে, ও এতবার ফোন করছে তোকে, তুই ধরছিস না তো কি করবে, আমাদের সঙ্গে চলে এলো। কাছে যায়, বাট নিধি খুব রেগে আছে। ওদিকে সিদ্ধুর বাবা আর সোয়াতির বাবা একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। আরে দোস্ত, তুই এখানে, আমায় কিছু না বলেই? সিদ্ধুর বাবা বলে, আর কি, ওই যে আমার ছেলে, সোয়াতির ব্যাপারে শুনে খবর নিয়ে দেখি ওটা তোর মেয়ে, তাই চলে এলাম। সিদ্ধুর মা বলে, তোমরা একে অপরকে চেনো? সুরেন্দ্র বলে, কিরে আমার ব্যাপারে কিছু বলিসনি? সিদ্ধুর মা বলে, শুধু আপনার ব্যাপারে না, আরো কত কি যে লুকিয়ে রেখেছে। সুরেন্দ্র বলে, সেদিন রাজাপ্পার পেদানি খেয়ে ও আমার কাছে আসে, আমরা কলেজের সময়কার খুব ভালো ফ্রেন্ড ছিলাম, তখন আমি ওকে বুঝিয়ে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। তো দুই বন্ধু মিলে গল্প সল্প করছে। সুরেন্দ্র বলছে, তুই তো সেদিন আমার কথা শুনে এখান থেকে চলে গিয়েছিলি, বাট তোর ছেলে কোনো কথাই শুনছে না। শোন, তুই এসেছিস ভালো করেছিস, ওকে বুঝিয়ে বাজিয়ে এখান থেকে নিয়ে যা। তুই তো জানিস রাজাপ্পার ব্যাপারে। সিদ্ধুর বাবা সিদ্ধুকে বোঝানোর চেষ্টা করে যে এখানে থাকাটা নিরাপদ নয়, চল আমরা এখান থেকে চলে যাই। সিদ্ধু বলে, হ্যাঁ চলো চলে যাই। একটা মেয়ে যে বড় ভাইকে হারিয়েছে, একটা বাচ্চা যে তার বাবাকে হারিয়েছে, সেই পরিবারের কথা ভেবে কি হবে, চলো চলে যাই। একটা মেয়ে হয়ে যদি সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এত দূর যেতে পারে, তাহলে তুমি আমাকে সাহসী বানিয়েছো কেন, আইএএস বানিয়েছো কেন? আর না, এখানকার নতুন কালেক্টর চার্জ নিয়েছে, দেখি ওদের থামাতে পারি কিনা। সিন চলে আসে পরের দিন সকালে কালেক্টর অফিসে। নতুন অফিসার এসেছে, তাই সবাই অপেক্ষা করছে। ইনি হলেন নারায়ণ রাও, যে নতুন অফিসার, মানে সিদ্ধুকে নিয়ে মজা করছিল যে চার্জ নিতে না নিতেই রাজাপ্পার সঙ্গে লেগেছে, ও কি আর এখানে আসতে পারবে, দেখুন পালিয়ে গেছে। তখনই চলে আসে সিদ্ধু। যাক, ভিতরে এসে সবার সঙ্গে পরিচিত হয়। এ পরিচয় দেয় নারায়ণ রাও, মাচারলার এমআরও। সিদ্ধু বলে, ও তুমি মাচারলার, তাহলে তো তোমার সঙ্গে আমার বারবার দেখা হবে। সিন সিএম অফিসে আসে, এনাকে জেনেছেন, সেই সময়কার হোম মিনিস্টার ছিল, এখন সিএম হয়ে গেছে। তো তারা পার্টিতে ফান্ড দেয়, এমন কিছু লোক টিকিট নিতে এসেছে। সিএম বলে, সব টিকিট তো দেওয়া হয়ে গেছে, এখন শুধু একটা বাকি আছে, মাচারলার। ব্যাস, নাম শোনা মাত্রই এরা সবাই পালিয়ে যায়। সিএম আফসোস করে বলে, কবে যে সরকার ওখানে ক্ষমতা দেখাবে ওপরওয়ালাই জানে। নতুন কালেক্টর এসেছে, মিডিয়া না এলে হবে। তো সিদ্ধু ইন্টারভিউ দেয়, অন্য সবার মতো তাকে যেন কেউ সাধারণ না ভাবে এমন ওয়ার্নিং দেয় সবাইকে, সে কাউকে ছাড়বে না যারা নিয়ম ভঙ্গ করবে, এমন সব বলে আর কি। এরপর সিদ্ধু সোজা চলে আসে রাজাপ্পার দরবারে। কি হবে বুঝতেই তো পারছেন, একটু ডায়লগ বাজি হয়, যার মূল ব্যাপার হলো সিদ্ধু বলে, আগে যা করেছিস করেছিস, এবার তো আমি যে করে হোক ভোট করাবই, রেডি থাকিস ভোট দিতে, এসব বলে চলে আসে। নিধি বসে বসে নিউজ দেখছিল এখানকার অবস্থা কি আর সিদ্ধু কি কি বলেছে। একটু পর সিদ্ধু বাসায় আসে। নিধি বলে, সরি সিদ্ধু, আমি বুঝতে পারিনি এখানকার অবস্থা এমন খারাপ, রাগের মাথায় এসব করেছি, আচ্ছা বাবাকে বলে বদলি করে দিব। সিদ্ধু বলে, আরে কি বলছিস এসব, শোন তুই আমার সব থেকে কাছের বন্ধু, আমি জানি তুই আমায় কতটা কেয়ার করিস, এসব একদম না, যেমন অ্যাটিটিউড নিয়ে কথা বলিস তেমন ভাবে কথা বল, সেভাবে তোকে ভালো লাগে, আমি তোকে কষ্ট দিয়েছি তার জন্য আমি সরি। তখনই চলে আসে গুরু, আগে সরি আমাকে বল, নয়তো আমি এখান থেকে এখনই চলে যাব। সিদ্ধু বলে, আরে গুরুজি আপনি এখানে আসতে না আসতে যাওয়ার কথা বলছেন কেন? হ্যাঁ, গুরু এমন এমন করে আর বলে, তুই যা করেছিস তার জন্য তোকে আমাকে সরি বলতে হবে, আমি এই জন্যই এখানে এসেছি। সিদ্ধু সোয়াতিকে বলে, আর সোয়াতি তোমার জিজু এসেছে, একটা শাড়ি দাও তো। গুরু রেগে যায়, আবে সরি বলতে বলেছি, শাড়ি নয়। যাক, গুরু সোয়াতির সঙ্গে কথা বলে। তারপর তার বাবা আসে, সে একটু গুরুকে নিয়ে মজা নেয়, তাই গুরু এমন এমন করে। তারপর সিদ্ধুর বাবাও আসে। যাক, এখানে কথাবার্তা শেষে সিন চলে আসে পরদিন সকালে। লোকজন নিউজ দেখছে, যেখানে বলছে সামনে ভোট আসছে, যার ইচ্ছে সে নমিনেশন ভরতে পারে, তার সিকিউরিটির দায়িত্ব সরকারের, এমনটাই বলছে নতুন কালেক্টর। লোকজন বলা বলে করছে, হ্যাঁ নতুন নতুন এসেছে তো তাই একটু জোর দেখাচ্ছে, কে মরতে যাবে। যাক, এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। নমিনেশনের সময় হতে চলেছে, বাট কেউ রাজাপ্পার বিরুদ্ধে নমিনেশন ভরছে না। নারায়ণকে কল করে রাজাপ্পার লোক নমিনেশনের সব কাগজ নিয়ে তার বাড়িতে যেতে বলে। নারায়ণ বলে, ঠিক আছে আমি এখনই আসছি। কথা শেষ করে পেছনে ফিরতে দেখে তার অফিসার এখানে। সিদ্ধু বলে, নমিনেশনের কাগজ নিয়ে আপনি কেন যাবেন, সরকারি নিয়ম হলো তারা এখানে আসবে, আপনি যাবেন কেন? নারায়ণ বলে, স্যার আপনার সরকারের নিয়ম এখানে চলে না, এখানে রাজাপ্পা যা বলে তাই হবে, আপনি থাকুন, আমি কাগজগুলো সাইন করিয়ে নিয়ে আসছি, এ বলে ভিতরে যায়। নারায়ণ কাগজ নিতে ভিতরে গেলে অফিসের পুরনো পিয়ন কাকা বলে, স্যার আমি প্রায় দেখতে আপনার বাবার বয়সী, তো সেই হিসেব থেকে আমি আপনাকে একটা কথা বলি, গত 30 বছর ধরে আমরা যে সিস্টেমে আটকে গেছি তাই একমাত্র এই সারি ভাঙতে পারে, প্লিজ তাকে সাপোর্ট করুন। নারায়ণ বলে, কাকা এই বয়সে কি আপনি মরতে চান, আপনি জানেন না রাজাপ্পার ব্যাপারে? কাকা তখন বারবার নারায়ণকে বোঝানোর চেষ্টা করে। তারপর বাইরে এসে কাকা নারায়ণকে দেখায়, স্যার ওদিকে দেখুন, ভাব দেখে তো ভালো মনে হচ্ছে না। নারায়ণ একটু ভয়
ভয় পাচ্ছে। সিদ্ধু নারায়ণকে কাছে ডাকে, সে ভয়ে ভয়ে কাছে যায়। এরপর সিদ্ধু নারায়ণকে হেসে হেসে ভয় দেখায় যে যদি এখান থেকে নড়েছিস এক পা তাহলে তোর খবর আছে। সিদ্ধু রাজাপ্পাকে ফোন করে অফিসে এসে নমিনেশন ফর্ম পূরণ করতে বলে। কোনো উপায় না থাকায় ভয়ে ভয়ে নারায়ণ ফোন করে। তারপর রাজাপ্পাকে বলে আপনাকে এখানে আসতে হবে, নমিনেশনের আজ শেষ দিন, তাই ঝামেলা না করে রাজাপ্পা চলে আসে অফিসে। এত বছর পর রাজাপ্পা প্রথম অফিসে আসলো নমিনেশন ভরতে, তাই সবাই অবাক হচ্ছে। যাক, কাগজ সামনে দেওয়া হয়, সাইন মাইন করে। ভিলেন এলো তো ডায়লগ বাজে না হলে চলে, সেটাও হয়। রাজাপ্পা জোর গলায় বলে সেই জিতবে, কারণ তার বিপক্ষে কেউ দাঁড়াতেই পারবে না, আর ভোট তো দূরের কথা। সিদ্ধু কিছু বলছে না। তারপর যখন রাজাপ্পা চলে যেতে থাকে তখন সিদ্ধু বলে যদি কেউ নমিনেশন ভরে তাহলে ব্যাস। চলে আসে রাগা ভাইয়া, সোয়াতির দাদা। সিদ্ধু বলে ইনি আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, আমি তো কিছু করতে পারবো না, আমি জাস্ট দেখবো ভোট হচ্ছে কিনা। রাজাপ্পা রাগ করে চলে যায়। এতদিন পর দিন ফিরে আসতে চলেছে, তাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামের লোকজন। সেখানে সিদ্ধুকেও ইনভাইট করে। সিন চলে আসে রাতে, অনুষ্ঠানে নাচা গানা হয়। তো গানের শেষে কিছু লোক সিদ্ধুর উপর হামলা করে, বাট সিদ্ধু তাদের সাইজ করে, মানে সবাইকে মোটামুটি মেরে প্যাকেট করে ফেলে। পরের দিন এসব মারামারি নিউজে দেখছে সিএম, যেখানে রাজাপ্পাও আছে। নিউজে বলছে আসতে না আসতে কালেক্টরের উপর হামলা হচ্ছে, কে বা কারা এসব করছে, সরকারকে ঘুমাচ্ছে। সিএম বলে দেখেছো রাজাপ্পা, এখন সময় আর আগের মতো নেই, এখন সবকিছু পাল্টে গেছে, একটু কিছু হলেই সবাই জেনে যায়। তাই বলছি তুমি আর কিছু করো না, শান্ত থেকে নির্বাচনটা করো। তোমার বিরুদ্ধে গিয়ে লোকজন তাকে ভোট দেবে, তুমি এটা নিয়ে ভয় পাচ্ছ? তোমার ভয়কে লোকজনের মনে কমে গেছে নাকি? এটা সেটা বুঝিয়ে রাজাপ্পাকে পাঠিয়ে দেয়। তারপর আমরা দেখি সিদ্ধু সিএম এর কাছে। সিএম বলছে আমি ওকে মানিয়েছি, বাকিটা তুমি দেখো, আমার সাপোর্ট সবসময় তোমার সঙ্গে থাকবে, রাজনীতিতে ওর মতো লোকের কোনো জায়গা নেই। সিদ্ধু বলে ঠিক আছে স্যার, আমি দেখছি। ওদিকে বীরাপ্পা তার বাবার উপর রেগে যায় যে শান্ত থাকতে হবে কেন, সারা জীবন রাজত্ব করে এলে তুমি, আর আমার বেলায় গিয়ে এখন মানুষদের পা ধরতে হবে। রাজাপ্পা বলে এই শোন, কখনো কখনো চুপ থাকার মাঝেও জয় থাকে। চুপ থাকবো মানে এই না যে হার মেনে নিব, মাথা ঠান্ডা কর। সোয়াতির দাদা তাকে নিয়ে প্রচারে নামবে, বা তার ছেলে মানে সোয়াতির বাবা নিষেধ করে যে নমিনেশন তো দিয়েছেন, এ পর্যন্ত ঠিক আছে, বাড়ি থেকে বের হলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। তখন সিদ্ধু বলে দাদু আপনি কেন চিন্তা করছেন, প্রচার কি আর আপনি একা একা করবেন, লোকজন লাগবে না, আমি ব্যবস্থা করছি, চলুন। সিদ্ধু এদের নিয়ে রাজাপ্পার বাড়ি চলে আসে। প্রচারের কথা বলে এটা সেটা বলে রাজাপ্পার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে, তাকে উস্কাতে থাকে। এরপর কথাবার্তা শেষ করে বাইরে চলে এসে সিদ্ধু বলে দাদু আপনাকে যে কলমটা দিয়েছিলাম সেটা দিন তো। কলমটা নিয়ে সিদ্ধু তার দিকে চেয়ে থাকে। আর পরের সিনে আমরা দেখি রাজাপ্পা নিউজে বলছে ঠিক আছে প্রচার করো, মিটিং করো, কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু বলবো না। মানে কিছুক্ষণ আগে সিদ্ধু রাজাপ্পার সঙ্গে যে কথাগুলো বলছিল সেগুলোই কলমের মাধ্যমে রেকর্ড করে কাটসাট করে ভিডিও বানিয়ে মিডিয়াতে ছেড়ে দিয়েছে, যেটা দেখে মানুষ ভাবছে রাজাপ্পা ভোট করতে মাঠে নামবে। সবাই অবাক হচ্ছে, আবার ভয় পাচ্ছে। যাক, এরপর সবাই মিলে রাঘা ভাইকে সাপোর্ট করে। ধুমসে প্রচার চালু হয়, সবাই মাঠে নামের প্রচারে, সিদ্ধু সবসময় তাদের সঙ্গেই থাকে। তো একদিন রাতে সোয়াতি কি যেন করছিল, এই সময় সিদ্ধু তাকে বলে আজকাল তো ম্যাডামের দেখাই পাওয়া যায় না, আমার কথা কি মনে পড়ে ম্যাডামের? সোয়াতি দৌড়ে এসে জড়িয়ে ধরে সিদ্ধুকে। এখন কি হবে বুঝতেই তো পারছেন। যাক, গান শেষে সিন চলে আসে ভীরার কাছে। তার লোক বলছে ভাই বুড়ো তো সেই প্রচার চালাচ্ছে, ওদের এসব দেখে কিন্তু সহ্য হচ্ছে না। ভীরা তার লোকদের নিয়ে বেরিয়ে পড়ে, সোজা চলে আসে সোয়াতিদের বাড়ি। কর্মীদের বসার জন্য যে জায়গা বানিয়েছিল সব ভেঙে ফেলে, সবাইকে মারবে, বাট বাসায় কেউ নেই, প্রচারে চলে গেছে। এরা তাদের খুঁজতে বের হয়। রাস্তা এর দাঁড়া হালাই বলে দেয় ভাই রাঘা ভাইয়ার নাতি বউ, যে কালেক্টরকে মেরেছিলেন আপনি তার বউ এটা। ভীরার লক্ষণ খারাপ। ক্যামেরা একটা মহিলার পাকে ফলো করে যে দৌড়াচ্ছে, মানে সোয়াতির ভাবির পিছু নিয়েছে এরা। তিনি দৌড়ে দৌড়ে এমআরও অফিসে আসে, সামনে নারায়ণকে দেখতে পেয়ে তাকে হেল্প করতে বলে। নারায়ণ খুব পাট নিচ্ছে যে কে তোমার পিছু নিয়েছে দেখি। যেই ভীরার কথা শুনে নারায়ণের নাড়া ঢিলে হয়ে যায়, চুপ থাকে সে। বাট এই কাকা তাকে নিয়ে ভিতরে যায়, তারপর পিছনের একটা গেট দিয়ে তাকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। ভীরার লোক দেখে সে পালাচ্ছে। ভীরা বুঝতে পারে এদিক দিয়ে গেছে, সামনে দিকে যাবে, কাকা থামিয়ে দেয় ভীরাকে। আর কি, কাকা কার গায়ে হাত দিল, মেরে দেয় তাকে। সবাই হা করে দেখছে। নারায়ণ দৌড়ে আসে, স্যার ওনাকে ছেড়ে দিন প্লিজ। বাট ভীরা সবার সামনে তাকে মেরে দেয়। কেউ কিছু বলতে পারছে না। একটু পর পুলিশ আসে, বাট কি করবে। তার কিছুক্ষণ পর খবর পেয়ে সিদ্ধু ছুটে আসে। সবাই জানে, সবাই দেখেছে, বাট কেউ কিছু বলতে চায় না। অফিসার বলে স্যার আমি এভিডেন্স ছাড়া, সাক্ষী ছাড়া কিভাবে ওকে ধরে রাখবো বলুন। সিদ্ধু নারায়ণের উপর রেগে যায় যে এসব লোকের হয়ে তুমি কাজ করো, শরম করে না তোমার? তোমার বাবার বয়সে একটা লোককে মেরে দিল তোমার সামনে, তোমরা কিচ্ছু বলতে পারলে না? তোমার বাবা হলে কি করতে? যাক, মন খারাপ করে সিদ্ধু অফিসে চলে আসে। মুরব্বীর কথা ভেবে টেনশন করছিল যে দিন দুপুরে আর মানুষকে মারছে, কেউ কিছুই বলছে না। একটু পর একটা ছেলে এসে বলে স্যার আমি মাচারলারি এমআরও অফিসে কাজ করি, আমি সেই সময় সেখানেই ছিলাম, যা হয়েছে আমি সব ভিডিও করেছি, আপনার কথা শুনে আমার মাঝে সাহস এসেছে, এই জন্য আপনার সঙ্গে দেখা করতে এলাম, বাস আর কি লাগে। সিদ্ধু এভিডেন্স পেয়েছে, এবার তাকে কে থামায়? চলে আসে ভীরারাজ থানায়। মারামারি তো হবেই। যাক, সিদ্ধু সবাইকে মেরে ভীরাকে নিয়ে চলে আসে থানায়। ছেলে আটকে রেখে অফিসারকে ভিডিওটা দিয়ে অ্যাকশন নিতে বলে। ওদিকে ছেলেকে ধরার কথা শুনে রাজাপ্পা সিএম কে কল করে, বাট সিএম আর
আর ফোন রিসিভ করে না। এদিকে সিদ্ধু তার টিম নিয়ে কাজ শুরু করে দেয়, কোথায় কোথায় কিভাবে কি করতে হবে তার পুরো টিমকে কাজে লাগিয়ে দেয়। ভোট হবে জেনে গ্রামের সব ছেলেরা যারা বাইরে থাকতো তারা সবাই গ্রামে ফিরে আসে। সিদ্ধুর সঙ্গে দেখা করে তারা কথা বলে, স্যার আমরা গ্রামে আসি না কারণ বাবা মা আমাদের এসব থেকে দূরে রাখে যাতে আমরা ঝামেলায় না পড়ি, বাট আপনার হিম্মত আর ডেডিকেশন আমাদের ধরে রাখতে পারেনি, আমরা চলে এলাম, বলুন আমাদের কি করতে হবে, আমরা কি হেল্প করতে পারি। তখন সিদ্ধু তাদের কিছু কাজ বুঝিয়ে দেয়, এরপর একটা স্লোগান দেয় যে ভোট ফর চেঞ্জ, হোপ ফর ফিউচার। এই স্লোগান নিয়ে তাদের কাজ করতে বলে। কি কাজ? তারা এই স্লোগান সোশ্যাল মিডিয়াতে সবার কাছে পৌঁছাবে যাতে সবার মাঝে ভোট দেওয়া নিয়ে সঠিক ভাবনা আসে, আর গ্রামের ভোট নিয়ে কিছু কাজ করতে বলে। তো সব ছেলেপেলেরা টিম বানিয়ে এখানে কাজ করা শুরু করে। ভোটের সময় ঘনিয়ে আসছে, রাজাপ্পার লোকেরা বলে ভাই ভোট কাছে আসছে, ভিরা জেলে আপনি চুপচাপ আছেন, সময় কিন্তু চলে যাচ্ছে, মানুষও পাল্টে যাচ্ছে। রাজার ভয়ানক একটা লুক দিয়েই কেমন একটা ছেলেকে দেখায় যে রাজাপ্পার লোক বাট এখন ভালো হয়ে গেছে। সে সিদ্ধুকে কল করে বলছে রাজাপ্পা কোন একটা প্ল্যান করছে, তখনই পেছন থেকে এসে রাজাপ্পা তাকে মেরে দেয়। তারপর তার ফোন নিয়ে সিদ্ধুকে বলে এতক্ষণ তুই খেলেছিস, এবার আমি খেলবো। সিদ্ধু ভয় পেয়ে যায়, সোয়াতির দাদুকে কিছু না করে বসে। সিদ্ধু সোয়াতিকে ফোন করে দাদুর কথা বলে, সে বলে হ্যাঁ ঠিকই তো আছে উনি। সিদ্ধু তাড়াতাড়ি সেখান থেকে বাসায় যেতে বলে। ওদিকে রাজাপ্পার লোকজন থানায় গিয়ে সবাইকে আটকে রেখে ভীরাকে ছাড়িয়ে নেয়। কিছুক্ষণ পর নারায়ণের কাছে খবর আসে ভীরা পালিয়েছে। নারায়ণ সিদ্ধুকে বলে স্যার ভীরা পালিয়েছে। সিদ্ধু ভাবতে পারছে না রাজাপ্পা কি প্ল্যান করছে। তখন রাজাপ্পা ফোন করে আবার খোঁচা মারতে থাকে সিদ্ধুকে, কিরে ভয় পাসনি তো? ওই বুড়োকে আমি মেরে কি করব? ভোট তো হবে বাট ভোট দিতে যাবে কে, একটু ভেবে দেখ। এবার মনে পড়ে আরে ছেলে পেলে তো ওখানে আছে, ওরা তো কাজ করছে। সিদ্ধু তাড়াহুড়ো করে চলে যায় সেখানে যেখানে তারা কাজ করছিল। গিয়ে দেখে যতগুলো ছেলে শহর থেকে এসেছিল বা যারা ইয়াং কাজ করছিল এখানে সবাই গাছের পাতার মতো মরে মরে পড়ে আছে। সিদ্ধু কখনো এমনটা আশাই করেনি, সে ভাবতেও পারেনি রাজাপ্পা এমন জঘন্য কাজ করবে। সিদ্ধুর মনটা ভেঙে যায়। একটু পর গ্রামের সব লোকজন চলে আসে, প্রায় প্রতিটা পরিবারের ছেলেই এখানে মরেছে, সবাই খুব কাঁদাকাঁদি করছে। সিদ্ধু আর কিছু ভাবতে পারছে না। সোয়াতির বাবা এসে বলে সব শেষ করে দিলে তুমি? আরে ভোট না দিতে পারি, ভালো থাকতে না পারি, হাসতে না পারি, বাট বেঁচে তো ছিল সবাই, এখন এই লোকগুলো কোন ভরসায় বাঁচবে বলো? সিদ্ধু কোনো উত্তর না দিতে পেরে চুপচাপ মাথা নত করে সেখান থেকে চলে যায়। পরের দিন ছিল ভোটের দিন। এত প্ল্যান পরিকল্পনা, যারা ভোট দিতে আসবে তাদের জন্য কার্পেট বিছানো হয়েছে, বাট সেন্টার একেবারে শূন্য। কর্মীরা সবাই কানাকানি করছে যে কি ভোট হবে, লোকজন আসবে, রাজাপার ভয় তো কেউ ঘর থেকে বেরিয়ে হবে না, এটা সেটা বিভিন্ন কথা বলছে তারা। ক্যামেরা সিদ্ধুর কাছে আসে যে কই যেন যাচ্ছে। এরপর যখন জুম আউট হয় তখন আমরা দেখি আরে রাজাপ্পা এভাবে বেঁধে নিয়ে যাচ্ছে, যেটা দেখে এই ভাই সাহেব হা করে থাকে। সিদ্ধু রাজাপ্পাকে নিয়ে গ্রামের ভেতরে ঢোকে, গাড়ির সামনে এইভাবে বেঁধে নিয়ে পুরো গ্রামের গলি দিয়ে ঘুরতে থাকে। এদিকে এই ভাই সাহেব সেন্টারে চলে আসে, সবাই তাকিয়ে আছে। একজন এসে বলে ভাই কি করছিস, মরার ভয় নেই তোর? এ বলে যাকে দেখে ভয় পেতাম তার তো নিজেরই বাঁচা মরার সমান, চলুন ভোট দেবো আমি। একটু পর আরেকটা মুরব্বী আসে, তাকেও এসে একজন বলে কাকা কি করছেন এসব, মরার ভয় নেই আপনার? সেও বলে আরে রাজাপ্পার তো নিজেরই অবস্থা খারাপ, কোনো সমস্যা নেই, চলুন আমরা ভোট দেবো। ব্যাস চারিদিক থেকে লোকজন বের হতে শুরু করে। রাজাপ্পার এই অবস্থা দেখে সবাই ভোট দিতে চলে আসে, তাকে দেখে আর কেউ ভয় পায় না। যাক সবাই ভোট মোট দিচ্ছে দিক, সে অধিকার তাদের আছে। আমরা একটু জেনে আসি সিদ্ধু কিভাবে রাজাপ্পাকে এভাবে বেঁধে রাখলো। তো সিদ্ধু এতগুলো ছেলের লাশ দেখতে পেয়ে পুরো পাথর হয়ে যায়, মনে মনে পাহাড় সমান রাগ নিয়ে আছে। চলে যায় ভীরার দরবারে, তারপর যত রাগ ছিল সব দিয়ে সবাইকে মারতে শুরু করে। এখানকার এই ফাইট সিনগুলো বেশ ছিল। সিদ্ধু এবার আর কারো হাত পা ভাঙে না, ডাইরেক্ট মেরে ফেলে। যাক সবাইকে মেরে টেরে যখন ভীরাকে মারছিল তখন সিদ্ধু ভীরার মাঝে রাজাপ্পাকে দেখতে পায়। তার মাথায় আইডিয়া আসে, আর সে ভীরাপ্পাকে তার বাবার মতো বানিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে যাতে মানুষের ভয় ভেঙে যায়। সিদ্ধু ভীরাকে তাদের বাড়িতে নিয়ে এসে রাজাপ্পাকে ডাক দেয় যে আরাম করছিল। সিদ্ধুর গলা শুনে চমকে ওঠে রাজাপ্পা। তারপর বাইরে এসে দেখে তার ছেলের এই অবস্থা। সিদ্ধু ভীরার নকল মোস্তা উঠিয়ে বলে কেমন দিলাম বন্ধু, ভোট হয়ে গেছে, কিছুক্ষণ পর রেজাল্টও আসবে। তোর ছেলেকে ব্যবহার করে সবার মন থেকে তোর ভয় বের করে দিয়েছি। আমি ভেবেছিলাম তোকে শোধরাবো, বাট তুই যেটা করেছিস তার জন্য তোর বাঁচার কোনো অধিকার নেই। লোকজনকে বলে দিয়েছি রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে তুই গণধোলানে খেয়ে মরে যাবি, মনে রাখিস। আর এই তো 2 মিনিট পর এমনি এসব বলে সিদ্ধু চলে যেতে থাকে। আর আমরা দেখি রাজাপ্পা নিজেই নিজেকে। একটু পর ভোটের রেজাল্ট আসে, অবভিয়াসলি রাগাভাইয়া জিতবে, সবাই খুশি মানায়। এত কিছুর পর অবশেষে গ্রামে খুশি ফিরে এলো। এরা এইভাবে নিজেদের খুশি প্রকাশ করে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী নয়, আপনি যত বড়ই হন না কেন আপনাকে বাঁশ দিতে কেউ না কেউ আপনার থেকেও বড় থাকে। জানি না আপনাদের কাছে মুভিটা কেমন লাগলো, বাট আমার কাছে তেমন নিতিন স্যারের মুভির কাহিনী এমন, এটা খুব দুঃখজনক ব্যাপার। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।